হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্ট্যাটিক ম্যাথসে। আজকে শুরু করব, সেটা হচ্ছে এইচএস 2017 যে ম্যাথ কোশ্চেনের সলিউশন করছিলাম, যার দুটো পার্ট আমরা অলরেডি আপলোড করে দিয়েছি। আজকে তার তৃতীয় পার্ট, সেই দুটো পার্ট তোমরা দেখে নিতে পারো এই পার্টটা দেখা শেষ করার পর। যেখান থেকে শেষ করেছিলাম ঠিক সেখান থেকেই শুরু করব। দেখো, আজকে দেখে নেব আজকের প্রথম কোশ্চেন, সি এর 4 নাম্বার কোশ্চেনটা। এর আগে আমি অলরেডি করে ফেলেছিলাম 3 নাম্বার অবধি। তাহলে দেখো 4 নাম্বার কোশ্চেনটা কি বলেছে। হ্যাঁ, সি এর এটা কোশ্চেনটা অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ থেকে আছে, তোমরা অন স্ক্রিনে দেখতে পাবে। বলছে একটি কণা ইউ গতিবেগে একটি সরলরেখায় যাত্রা শুরু করে। একটা কণার কথা বলছে, ধরো সাপোজ এরকম একটা সরলরেখা এরকম, তাহলে ও বলছে ইউ গতিবেগে যাত্রা শুরু করছে। তাহলে প্রথম দিকে যে ইনিশিয়াল তোমার ভেলোসিটি যদি বলতে পারো তাহলে ইউ। আচ্ছা, যাত্রা শুরু করলো। এও বলছে কণাটির ত্বরণ সর্বদা সরণের সঙ্গে সমান। কার সঙ্গে সমান? ত্বরণ সর্বদা সরণের সঙ্গে সমান। যদি এক্স সরণ হলে গতিবেগ ভি যদি হয়, তাহলে বলছে এখান থেকে ওর সরণ কত হয়েছে, এইটুকু অবধি গেছে। তার মানে এটা যদি এ পয়েন্ট ভাবি, এটাকে বি পয়েন্ট ধরলাম, তাহলে এ থেকে বি কত দূরত্ব রয়েছে আমাদের, ডিস্টেন্সটা এক্স। তাহলে সরণটা কত রয়েছে, এক্স। ঠিক আছে, তাহলে এই সরণটা যদি এক্স হয়, তাহলে বলতে চাইছে এখানে শেষ গতিবেগ ভি বলেছে। ঠিক আছে, তাহলে এটা যদি হয়, তাহলে আমাকে প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে বলেছে? যে আমাদের ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা আমাকে প্রমাণ করতে বলেছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে একটু যদি ভেবে দেখো, একটু যদি ভাবি, তাহলে খুব ভালোভাবে আমি ক্লিয়ার হয়ে যাব কোশ্চেনটাই। যে স্যার, ইউ প্রথমে গতিবেগ ছিল একটা কণা, এখানে একটা কণা আছে, সে এখান থেকে যাত্রা শুরু করলো, এ পয়েন্ট থেকে এক্স দূরত্ব অতিক্রম করে বি পয়েন্টে গেল। তাহলে ওর তো যেতে একটা নির্দিষ্ট টাইম লেগেছে, সেই টাইমটা হচ্ছে টি সময়ে। ধরে নিলাম এটা টি সময়ে হ্যাঁ টাইম লেগেছে। তাহলে আমরা লিখে নিই এখানে, যে মনে করি কোশ্চেনটা আশা করি ক্লিয়ার হচ্ছে। ফিজিক্সের মতো করে ভাববো, এ থেকে বি বিন্দুতে কণাটি এক্স দূরত্ব টি সময়ে, কত সময়ে, টি সময়ে অতিক্রম করে। ওকে, তাহলে টি সময়ে অতিক্রম করছে। আচ্ছা, এবার দেখো তাহলে এর বেগ কত হবে। হ্যাঁ, এটাকে বোঝার চেষ্টা করি। ভি, তাহলে গণিতের ভাষায় বেগ মানে কি, ডিএক্স ডিটি। তাহলে ওই যে সময়ের সাপেক্ষে যাচ্ছে সেটাই তো বেগ। মানে কি, সময়ের সাপেক্ষে একটা নির্দিষ্ট গতিবেগ অতিক্রম করছে। তাহলে ডিএক্স ডিটি, এটা হয়ে গেল কি, বেগ। তাহলে এক্স দূরত্ব যাচ্ছে টি সময়ের সাপেক্ষে, তাহলে ডিএক্স দূরত্ব যাচ্ছে ডিটির সাপেক্ষে। আচ্ছা, বুঝে গেছি। এবার এফ, ত্বরণটা, এটাকে ত্বরণ ধরলাম। ত্বরণটাকে এফ দ্বারা প্রকাশ করলাম। আচ্ছা, ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে কি বলতো, ডিভি ডিটি, তাই তো, এটা বলতে পারি। এবার দেখো তো, এটাকে এরকম করে আমরা লিখতে পারি, ডিভি ডিএক্স ইন্টু ডিএক্স ডিটি লিখতেই পারবো। দেখো না, নিশ্চিত রূপে লিখতে পারবো। দেখো, ত্বরণ কাকে বলবো, বেগ বৃদ্ধির হারকে বলবো। ভিটা কি, বেগ, আর সময়ের সাপেক্ষে করলাম। এই যে ডেটাগুলো বুঝতে হবে, ভি সমান ডিএক্স ডিটি আর এফ সমান ডিভি ডিটি। এগুলো কিন্তু একেবারে ইনিশিয়াল জিনিস, ফিজিক্সেও করানো হয়, ম্যাথসেও করানো হয়। তাহলে এখান থেকে এটা করতে পারলাম। এবার দেখো তো, এটা কেটে দিলে ডিএক্স ডিভি ডিটি থাকে। এই যে দেখো, ডিএক্স ডিটির ভ্যালু কত, ভি। তাহলে এটা হয়ে গেল ভি অফ ডিএক্স ডিভি ডিএক্স। এইটুকু করতে পারলাম। এটা কার মান, এফ এর মান। এই ডেটাগুলো বের করে রাখলাম, এগুলো কাজে লাগবে। এবার বলছে শর্তানুসারে বা অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলতে চাইছে এখানে। দেখো, বলছে কণাটির ত্বরণ সর্বদা সরণের সঙ্গে সমান। কার সঙ্গে সমান? ত্বরণ মানে কোনটা, এটা। তাহলে ভি ডিভি ডিএক্স কার সঙ্গে সমান, সরণ কত, সরণ এক্স। তাহলে এক্স সরণ হয়েছে এটা। তাহলে এখান থেকে আমি বলতে পারি না, ভি ডিভি এক্স ডিএক্স বলতে পারি। এবার বোথ সাইডের ইন্টিগ্রেশন নিলাম। দেখো তো, ইন্টিগ্রেশন নিলে এটা কত হবে, এরকম করে ভাবি, ভি স্কোয়ার বাই টু এক্স স্কোয়ার বাই টু
প্লাস একটা সি কনস্ট্যান্ট আসবে, সিটাকে লিখে দিতে পারি, সি হচ্ছে কি সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক, ধ্রুবক। এবার দেখো এখান থেকে আমি যদি বলি তাহলে ভি স্কোয়ার 2 দ্বারা গুণ করে দিলাম, এক্স স্কোয়ার সমান 2c। এবার দেখো একটু ভালো মতো আমরা বুঝবো, এখানে আমরা একটা কন্ডিশান লাগাবো, লাস্টের দিকে চলে আসছি, একটা কন্ডিশান লাগানোর চেষ্টা করি, কিভাবে কন্ডিশানটা লাগাই একটু ভালো মতো বোঝার চেষ্টা করো। আচ্ছা, যখন প্রথম অবস্থার কথা বলছি, আচ্ছা প্রথম অবস্থায়, প্রথম বা প্রাথমিক প্রথম অবস্থায়, ঠিক আছে। আচ্ছা প্রথম অবস্থায় টিটা কত? প্রথম অবস্থায় টি 0, মানে সময় তো শুরুই করেনি, ঠিক আছে। তাহলে এক্সটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। প্রথম অবস্থায় এক্স তো 0, কারণ ও তো দূরত্বই অতিক্রম করেনি। তাহলে ইউটা কি হয়ে যাচ্ছে? গতিবেগটা ভি ইকুয়াল টু ইউ হয়ে যাচ্ছে। ভি ইকুয়াল টু ইউ হচ্ছে না, নিশ্চিত রূপে হচ্ছে। তাহলে এই কন্ডিশনটা যদি এখানে বসাই, তাহলে ভি এর জায়গায় ইউ স্কোয়ার লিখলাম, এক্স এর জায়গায় 0 স্কোয়ার লিখলাম, আর এখান থেকে কি বসালাম আমি? হ্যাঁ ঠিক লিখেছি, হ্যাঁ এখান থেকে বসালাম এবার 2c। তাহলে 2c মানে কত হয়ে গেল? তাহলে 2c মানে হয়ে গেল ভি স্কোয়ার ইকুয়াল টু 2c, সি মানে হয়ে গেল ইউ স্কোয়ার বাই 2। এই ভ্যালুটা কোথায় বসাবো? এখানে বসিয়ে দিই, এটাকে 1 নম্বর দিই। তাহলে 1 নম্বরে সি সমান ইউ স্কোয়ার বাই 2 বসাই। তাহলে ভি স্কোয়ার বাই 2 এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার বাই 2, সি এর ভ্যালু কত? ইউ স্কোয়ার বাই 2, 2 দ্বারা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে ভি স্কোয়ার সমান কত হয়ে গেল? ইউ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটাই তো আমাকে প্রমাণ চেয়েছিল, দেখো না, এটাই আমাকে প্রমাণ চেয়েছিল, এই প্রমাণটাই করলাম। বুঝতে পেরেছো? এইটুকু তো কিছুই না, কন্ডিশন দেয়া আছে। এখানে বুঝতে হবে প্রথম অবস্থায় যখন টি 0, টি তো 0ই হবে, যখন এক্স 0 হচ্ছে তখন ইউটা কি হয়ে যাচ্ছে? ভি হয়ে যাচ্ছে। এটাকে কন্ডিশন লাগালাম, আমার আনসার চলে এসছে। বুঝতে পেরেছো নিশ্চয়? চলো পরের কোশ্চেনে চলে যাই। স্টুডেন্ট দেখো পরের কোশ্চেনটা কি আছে। পরের কোশ্চেনটা বলেছে এফ এক্স ইকুয়াল টু, একটা ফাংশন দেয়া আছে 5 নাম্বার, এফ এক্স ইকুয়াল টু দেয়া আছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এবার বলছে যে বিস্তারে ক্ষয়িষ্ণু সেটি নির্ণয় করতে বলছে। এটা কোন বিস্তারে ক্ষয়িষ্ণু বা ডিক্রিজিং যেটাকে বলছে, তাহলে সেটা বের করতে বলেছে। দেখো ফার্স্ট অফ অল এটাকে আমি এরকম করতে পারি 1 প্লাস এক্স স্কোয়ার তার পাওয়ার এটা। তাহলে এটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, মানে কি এফ ড্যাশ এক্স। তাহলে এটা মাইনাসটা সামনে চলে এলো, এটা 1 প্লাস এক্স স্কোয়ার তার পাওয়ার মাইনাস ইন্টু 1-এর 0, এটা কত এলো? 2x এলো। অতএব বলতে পারি এফ ড্যাশ এক্স সমান কত এলো? মাইনাস 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার তার স্কোয়ার। এটা হয়েছে, ক্লিয়ার? আচ্ছা, এবার যেহেতু এফ এক্স ক্ষয়িষ্ণু, কি বলেছে? যেহেতু এফ এক্স ক্ষয়িষ্ণু, হ্যাঁ এখানে শব্দটা এরকমভাবে বলেছে, এফ এক্স ক্ষয়িষ্ণু, যেহেতু এফ এক্স ক্ষয়িষ্ণু, তাহলে কখন ক্ষয়িষ্ণু হবে? যখন এফ ড্যাশ এক্স লেস দেন 0 হয়ে যাবে। তাহলে এফ ড্যাশ এক্স লেস দেন যদি 0 হয়, তাহলে এখান থেকে বলতে পারি কি মাইনাস 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার তার স্কোয়ার লেস দেন 0 হবে, কারণ এফ এক্সের ভ্যালু এটা। ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলে কি থাকছে? মাইনাস 2x লেস দেন 0 চলে আসছে। এখান থেকে বলতে পারি এক্স লেস দেন 0 চলে আসছে, মাইনাস দ্বারা গুণ করে দাও, তাহলে এক্স কি চলে আসবে? গ্রেটার দেন 0। এটা মানে কি? এটা মানে কোন বিস্তারে এটা হচ্ছে? তাহলে বিস্তারটা এরকম হবে না, 0-র থেকে বড় বলেছে, কত দূর অবধি যাবে? আপ টু ইনফিনিটি। তাহলে এক্সের বিস্তারটা এরকম বলতে পারি না, 0, এটা। তাহলে হ্যাঁ এফ এক্স ক্ষয়িষ্ণু কোন বিস্তারে? 0 টু ইনফিনিটি বিস্তারে, এটা ক্ষয়িষ্ণু হবে এই বিস্তারে, ঠিক আছে। এই হচ্ছে আমার আনসার। ক্লিয়ার হয়ে গেছে, আশা করি বুঝতে পেরেছ। ওকে,
চলো পরের কোশ্চেনে যাই, পরের কোশ্চেনটাকে এখানেই সলভ করার চেষ্টা করি। কি বলছে পরের কোশ্চেনটা? এখানে বলেছে যদি fx ইকুয়াল টু, বলছে যদি fx ইকুয়াল টু এফ এ প্লাস এক্স হয়, তাহলে বলতে চাইছে প্রমাণ করতে বলছে এফ এ প্লাস টি হ্যাঁ এ এফ এক্স ডিএক্স, এটা বলছে এ নিরপেক্ষ হবে, মানে এর উপর নির্ভর করবে না। ওকে, তাহলে দেখাই কিভাবে হতে পারে এটাকে। প্রথমত এখানে একটা সাবস্টিটিউশন দিলাম, মনে করি হ্যাঁ মনে করলাম এক্স ইকুয়াল টু এ প্লাস জেড, এটা একটা সাবস্টিটিউশন দিলাম। তাহলে দেখো তো ডিএক্স ইকুয়াল টু কত হবে? ডিজেড হয়ে যাবে, কারণ এটা কনস্ট্যান্ট। এখানে কি তোমার বক্স হবে, লিমিটটা চেঞ্জ হবে, লিমিট চেঞ্জ করো, তাহলে লিমিট চেঞ্জ, এখানে এক্স এখানে জেড। এক্সের ভ্যালু যখন এ প্লাস টি বসাচ্ছি, এক্সের জায়গায় এ প্লাস টি বসাও, তাহলে এ ক্যান্সেল হয়ে যাবে, জেড ইকুয়াল টু কত হয়ে যাবে? টি। তাহলে এটা এ প্লাস টি আর এটা হচ্ছে এ, তাহলে এটা হয়ে গেল টি। যখন এ বসাচ্ছি এ ক্যান্সেল, জেড ইকুয়াল টু 0। আশা করি বুঝতে পেরেছো, এটা সিম্পল জিনিস আছে। অতএব এটা কি হয়ে গেল? তাহলে এটা এরকম হয়ে গেল। তাহলে টি 0 এফ, এক্সের জায়গায় কি বসাবো? এ প্লাস জেড, এটা ডিএক্সের জায়গায় ডিজেড বসালাম। আচ্ছা এখানে একটু দেখো তো, এফ এক্স সমান কি বলা আছে? এ প্লাস এক্স। তাহলে এফ এক্সের জায়গায় আমি যদি জেড বসিয়ে দিলাম, জেড বসালাম, তাহলে যদি জেড বসাই তাহলে এখানে কি হয়ে যাবে? এ প্লাস জেড হলো। তাহলে আমি এটা কি বলতে পারবো না এটা কি বলতে পারবো না টি 0 এফ এ প্লাস জেডের ভ্যালু কত? এফ জেড, তাহলে এফ জেড বলতে পারলাম, ডিজেড হলো। আচ্ছা বলো তো এখানে এ বলে কোনো শব্দ আছে? এটা এ বলে কোনো শব্দ নেই, তার মানে এটি কি? এ নিরপেক্ষ, এটি এ নিরপেক্ষ বা এর উপর নির্ভর করে না। ক্লিয়ার? আমার যেটা প্রমাণ করার ছিল আমি প্রমাণ করে দিয়েছি, খুবই ইজি কোশ্চেনটা। ঠিক আছে, চলো আমরা পরের কোশ্চেনে চলে যাব। সো স্টুডেন্ট দেখো পরের কোশ্চেনটা কি বলেছে? বলছে যে এ একটা ভেক্টর দেয়া আছে আর বি একটা ভেক্টর দেয়া আছে। বলছে ল্যামডার মান নির্ণয় করো যাতে এ প্লাস বি এবং এ মাইনাস বি ভেক্টর দুটি কি বলেছে? লম্ব বলেছে। মানে এ ভেক্টর এবং বি ভেক্টর দেয়া আছে, আমাকে কন্ডিশন দিয়েছে এ প্লাস বি ভেক্টর এটা মিলিয়ে একটা ভেক্টর হবে, এ মাইনাস বি ভেক্টর এটা মিলিয়ে একটা ভেক্টর হবে। এই দুটো ভেক্টর কি বলেছে? একে অপরের সঙ্গে লম্ব আছে। হ্যাঁ, তাহলে বলছে ল্যামডার কোন মানের জন্য এটা শর্ত ফলো করবে। যেহেতু লম্ব আছে তাহলে আগে এ প্লাস বি বের করি, তারপরে এ মাইনাস বি বের করি, তারপরে আমি বোঝাচ্ছি যে কি করতে হবে। তো তাহলে প্রথমে এ প্লাস বি বের করে নিই। তাহলে দেখো 3i, তাহলে কত হয়? 4i। এটা দেখো জে আর ল্যামডা জে, তার মানে এটাকে লিখতে পারবো না 1 প্লাস ল্যামডা জে? অবশ্যই লিখতে পারবো স্যার। দেখো 9 আর 3, তাহলে 12 হয়ে গেল, 12কে এখান থেকে এ মাইনাস বি ভেক্টর আমি বের করতে চাইছি, মানে এটা বের করতে চাইছি। তাহলে এখান থেকে এটা কত হচ্ছে? 2i ভেক্টর। এখান থেকে এটা কত হচ্ছে? তাহলে 1 মাইনাস কত হবে? ল্যামডা জে ভেক্টর। 9 থেকে এটা বাদ কত হয়? 6k ভেক্টর। আচ্ছা যেহেতু এ ভেক্টর প্লাস বি ভেক্টর, মানে এটা একটা ভেক্টর, লম্ব কোন ভেক্টর? পারপেন্ডিকুলার কার উপর? এ মাইনাস বি ভেক্টর লম্ব। অতএব দুটো ভেক্টর লম্ব হওয়ার শর্ত কি বলো তো? ভেক্টরেই বলা ছিল, বারবার পড়িয়েছে স্যার তোমাদের। তাহলে দুটো ভেক্টর লম্ব কখনই হবে স্যার, যদি না জানা থাকে জেনে নাও, তাদের ডট প্রোডাক্ট কি হয়ে যায়? 0 হয়ে যায়। কি হয়ে যায়? ডট প্রোডাক্ট এ ডট বি, এটা কত হয়ে যায় স্যার? 0 হয়ে যায়। তাদের ডট প্রোডাক্ট 0 হয়ে যায়। তাহলে এখানে আমি এরকম করে লিখবো না, তাহলে লিখবো এ প্লাস বি এটা ডট এ মাইনাস বি ভেক্টর, তাদের এটা 0 হয়ে যাবে। আচ্ছা ডট প্রোডাক্ট 0, ডট প্রোডাক্ট বলতে এই ভেক্টরটা 4i ভেক্টর 1 প্লাস ল্যামডা জে ভেক্টর অ্যান্ড 12k ভেক্টর, এটাকে সেকেন্ড ব্র্যাকেটে লিখি। ডট প্রোডাক্ট অফ কোনটা? এটা 2i ভেক্টর 1 মাইনাস ল্যামডা জে ভেক্টর আর এখান থেকে 6k ভেক্টর, তাহলে এটা 0 হয়ে গেল। এবার ডট প্রোডাক্ট কি? এটার সাথে এটার গুণ, তাহলে কত হয়ে যায়? 8i আর i গুণ করলে 1, এটার সাথে এটার গুণ, তার মানে 1 প্লাস ল্যামডা 1 মাইনাস ল্যামডা। 12 6 6 12তে 72, তাহলে এটা হচ্ছে বিষয়। তাহলে এটা আর এটা যোগ করলে 80 হয়ে যায়, আর এটা এ প্লাস বি এ মাইনাস বি মানে হচ্ছে 1 মাইনাস ল্যামডা স্কোয়ার,
এটা হয়ে যাচ্ছে কত 80, তাহলে শূন্য হলো। তাহলে দেখো মাইনাস ল্যামডা স্কোয়ার 80 আর এটা 1 অ্যাড করলে কত হয়ে যাচ্ছে 81, ওই পারে পাঠালাম মাইনাস 81, দুই দিক থেকে মাইনাস কেটে গেল, তাহলে 81 ল্যামডা স্কোয়ার, আর ল্যামডা স্কোয়ার সমান তাহলে কত হয়ে যাবে প্লাস মাইনাস 9। সিম্পলি বুঝতে পারছি, তাহলে এটা সঠিক উত্তর। ল্যামডার কোন ভ্যালুর জন্য হবে? ল্যামডার দুটো ভ্যালু, একটা প্লাস 9, একটা মাইনাস 9-এর জন্য এই দুটো ভেক্টর কি হয়ে যাবে লম্ব হয়ে যাবে। খুবই ইজি কোশ্চেন, ঠিক আছে? বুঝতে পেরেছো আশা করি, নিশ্চয়। চলো পরের কোশ্চেনটাকে নিই। পরের কোশ্চেনটা 3D থেকে আছে, 3D থেকেই এটা প্লেন থেকে আছে। কি বলেছে দেখো, এখানে বলতে চাইছে যে, আমি এখানেই করাচ্ছি, হ্যাঁ 2 নাম্বার কোশ্চেন, ডি এর 2, এটা ডি এর 2 বলছে i প্লাস জে প্লাস কে এটা বিন্দুগামী, বলছে এটা বিন্দুগামী এবং একটা তল দেয়া আছে। কেমন তলটা দেয়া আছে? এবং একটা সমতল দেয়া আছে, আর ভেক্টর 2i j প্লাস 2k ইকুয়াল টু কত 5 দেয়া আছে। তাহলে এটাকে ভালো মতো বুঝবে। বলছে এই ভেক্টরের এই সমতলটির সমান্তরাল তলের সমীকরণ, সমান্তরাল ভেক্টর সমীকরণ, সমান্তরাল তলের সমতলের সমীকরণ চাইছে। তাহলে এই ভেক্টরের সমান্তরাল সমতলের ভেক্টর সমীকরণ কি? তাহলে আমি এই ভেক্টরে লিখছি সমান্তরাল সমতলের ভেক্টর সমীকরণ, মানে ভেক্টর ফর্মটা চেয়েছে। ভেক্টর সমীকরণ কি হবে বলো তো? আশা করি যারা ভেক্টরের কনসেপ্ট আছে তারা এতক্ষণে লিখেই ফেলেছো। এটাই হবে, শুধু কনস্ট্যান্ট টার্মটা আলাদা হয়। তাহলে কনস্ট্যান্ট টার্মটা কি হচ্ছে? আলাদা হচ্ছে, ঠিক আছে? তাহলে কনস্ট্যান্ট টার্মটা, তাহলে কনস্ট্যান্ট টার্মটাকে সি ধরে নিলাম এখানে। আচ্ছা, এতদূর ক্লিয়ার হয়েছে? এটাকে একটু মুছে দিই, তোমরা এটাকে কপি করে নিয়েছো আশা করি, ঠিক আছে? এবার দেখো, এটাকে 1 নম্বর নাম দিলাম। তাহলে 1 নম্বর সমতলটি, 1 নম্বর সমতল, আচ্ছা সমতল স্পেলিং ভুল হচ্ছে, সমতলটি কত বিন্দুগামী বলেছে? i j k, তাহলে এটা বিন্দুগামী বলেছে, বিন্দুগামী গামী। তার মানে কি বোঝাতে চাইছে? তার মানে আর এর জায়গায় বলতে চাইছে এটাকে তুমি রেখে দাও। তাহলে আর এর জায়গায় কি রাখলাম? i ভেক্টর, j ভেক্টর, k ভেক্টর ডট 2i ভেক্টর মাইনাস j ভেক্টর 2k ভেক্টর ইকুয়াল টু 3, সি 3 বলছি, এটা হলো। এবার দেখো গুণ করো, তাহলে i আর i, তাহলে এখানে 2 প্লাস 1 মাইনাস 1, এটা আর এটা কত হচ্ছে 2, তাহলে সি। তাহলে এখান থেকে 4 থেকে একবার 3, তাহলে সি এর ভ্যালু কত এলো স্যার 3। এই ভ্যালুটা এখানে বসিয়ে দাও। তাহলে ফ্রম 1 নাম্বার, ফ্রম 1, তাহলে আর ডট 2i j 2k, ঠিক আছে 3। এটা হচ্ছে এই সমান্তরাল ভেক্টরের সমীকরণ, যেটা নাকি কত বলেছে i j k বিন্দুগামী। ক্লিয়ার হয়েছে? আশা করি তুমি বুঝতে পেরেছ। ওকে, এটা কার্টেসিয়ান ফর্মেও করা যেত, কার্টেসিয়ান ফর্মেও দেখানো যেত। কার্টেসিয়ান ফর্মে কি দেখাবো? চলো দেখিয়ে দিই কার্টেসিয়ান ফর্মটা কেমন হবে। তাহলে এরকম কার্টেসিয়ান ফর্ম, খুবই ইজি। কার্টেসিয়ান ফর্মেও আমি বলতে পারতাম, হ্যাঁ, যে ধরো প্রথম কথা এখানে বলেছিল i j k, তাহলে এটা কার্টেসিয়ান ফর্মের বিন্দু কত হবে? i j k, এটা কার্টেসিয়ান ফর্মে বিন্দু হয়ে যাবে কত 1, 1, 1। দেখো এর পাশে কিছু নেই, মানে 1, 1, 1। আচ্ছা, কার্টেসিয়ান ফর্ম এটাকে যদি করতাম তাহলে এটা হয়ে যেত 2x মাইনাস y প্লাস 2z। তার মানে এটা x আর এর জায়গায় কি লিখতাম? xi y z k, তারপরে 2i মাইনাস j 2k ইকুয়াল টু 5। দ্যাট মিনস 2x y 2z ইকুয়াল টু 5। এটা হয়ে যেত সেই তলটা কার্টেসিয়ান ফর্মে। বুঝতে পারছো? লিঙ্ক পেয়ে গেছো? এবার বলো এর সমান্তরাল তলের সমীকরণ হয়ে যাবে 2x মাইনাস y প্লাস 2z ইকুয়াল টু কি হয়ে যাবে? কে একটা কনস্ট্যান্ট, যেটা কত বিন্দুগামী? 1, 1, 1 বিন্দুগামী। তাহলে 1 দ্বারা পাস করিয়ে দাও, তাহলে 2 × 1 মাইনাস 1 2 × 1 সমান কে। তাহলে এখান থেকে 2 মাইনাস 1 প্লাস 2 ইকুয়াল টু কে। তাহলে এখান থেকে 2 দিয়ে 4 3 ইকুয়াল টু কত? কে। তাহলে কে ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3। এটা এখানে বসিয়ে দাও এখানে। তাহলে 2x মাইনাস y
প্লাস 2z ইকুয়াল টু 3। তাহলে দিস ইজ দ্য আনসার। এটাই বলা আছে। এখানে তুমি আর এর মান এক্স আই, এই যে এই ভ্যালুটা বসিয়ে দিলে 2x মাইনাস ওয়াই, এটা জেড করলে এটাই দিয়ে দেবে। এটা কার্টেসিয়ান ফর্ম, একটা ভেক্টর ফর্ম। এটা ভেক্টর আকারে করেছি, এটা কার্টেসিয়ান আকারে করেছি। যেটা ইচ্ছেতে তুমি করতে পারো, ঠিক আছে। কিন্তু তোমাকে বলেই দিয়েছি যেহেতু ভেক্টর সমীকরণ, তাহলে এটা করাটাই সুবিধা। ক্লিয়ার? আশা করি তুমি বুঝতে পেরেছো। এখান থেকে তুমি স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা অবশ্যই খাতা পেনে করবে, তাহলে হয়ে গেল। চলো পরের কোশ্চেনটা নিই। সো স্টুডেন্ট দেখো পরের কোশ্চেনগুলো। পরের কোশ্চেন কি বলেছে, একের ই একটা প্রবাবিলিটি থেকে কোশ্চেন আছে, এখানে দেয়া আছে। দেখো সিম্পল ই এর 1 নাম্বার বলছে প্রবাবিলিটি অফ এ, অর্থাৎ পি অফ এ এর ভ্যালু দেয়া আছে 2/3, পি অফ বি এর ভ্যালু দেয়া আছে 1/2, এবং কি বলা আছে, পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটার না সরি এটার ভ্যালু দেওয়া আছে 1/6। আর আমাকে চাইছে কি, দেখো আমাকে চাইছে পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটার মান কত। সিম্পল আছে, এর থেকে মনে হয় সহজ অঙ্ক হতে পারে না। শুধু ফর্মুলা যেন মান বসাও, তার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বলতে চাইছে আমাকে পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের ভ্যালু চাইছে। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের ভ্যালু হচ্ছে পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে পি অফ এর ভ্যালু কত, পি অফ এর ভ্যালু হচ্ছে 2/3 মাইনাস পি, এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে 1/6, এই যে দেখো দেয়া আছে। তাহলে এখান থেকে লসাগু হচ্ছে 6, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 3 2 6, তাহলে 4 আসছে, এখানে 1 আসছে। তাহলে এই দিক থেকে বলতে পারি 3/6 ইকুয়াল টু 1, 1/2। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1/2। এটাই হচ্ছে ম্যাথস। খুবই ইজি একটা ম্যাথ দিয়েছে, এর থেকে ইজি হতেই পারে না। চলো 2 নম্বর কোশ্চেনটাকে নিই। 2 নম্বর কোশ্চেন বলেছে, দেখো বলছে এক্স একটি বিচ্ছিন্ন যথেচ্ছ চলক, বলছে বিচ্ছিন্ন, হ্যাঁ, যথেচ্ছ চলক হলে দেখাও যে, কি দেখাতে বলেছে, ই অফ এক্স মাইনাস এক্স বার ইকুয়াল টু 0, এটা আমাকে দেখাতে বলেছে। এক্স একটি বিচ্ছিন্ন যথেচ্ছ চলক, তার মানে দেখো এর লেফট হ্যান্ড সাইড ধরি আমরা। লেফট হ্যান্ড সাইড মানে হচ্ছে ই অফ এক্স মাইনাস এক্স বার, এর ভ্যালুটা আমাকে কি প্রমাণ করতে হবে, 0। তাহলে এটাকে আমি এরকম লিখতে পারবো, কারণ যেহেতু এটা যথেচ্ছ ই, তাহলে এটার ভ্যালু কত, এক্স বার। কেন, এটা একটা বিচ্ছিন্ন চলক, ঠিক আছে। আর এর ভ্যালুও কত আসবে, এক্স বার। তাহলে দুটো ইকুয়াল টু 0, তাহলে এটা ইকুয়াল টু তো রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা হয়ে গেল লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে এই দুটো কোশ্চেন খুবই ইজি ছিল, এর থেকে সহজ হতেই পারে না, এত ইজি কোশ্চেন। ওকে, বোঝা গেছে। চলো পরের কোশ্চেনটা নিই। সো স্টুডেন্ট দেখো পরের কোশ্চেনটাকে নিয়ে আলোচনা করব। পরের কোশ্চেনটা হচ্ছে দ্বিপদ প্রক্রিয়া, অর্থাৎ বাইনোমিয়াল অপারেশন থেকে আছে, যেটা তোমাদের এই বছরের পরীক্ষার সিলেবাসে নেই। তো তোমরা এটাকে স্কিপ করে পরের অঙ্কটা দেখতে পারো, আর যারা ইন্টারেস্টেড তারা তো অবশ্যই দেখবে। দেখো কি বলতে চাইছে, এ একটা সেট দেওয়া আছে, এ সেটে 4টা এলিমেন্ট আছে, হ্যাঁ, 2 এর 1। তাহলে এ একটা সেট দেওয়া আছে, এই সেটে 4টা এলিমেন্ট আছে। এলিমেন্টগুলো কি কি, 1 2 3 4। এবার বলছে এই সেটের উপর স্টার একটি নিম্নলিখিতভাবে সঙ্গত। কেমন বলেছে, স্টার একটা নিম্নলিখিতভাবে সঙ্গত, কেমন বলে দিয়েছে ওরা, যে এ স্টার বি হচ্ছে এ বি মড 5। এখন কোশ্চেন হচ্ছে স্যার মড 5 কি, তাহলে এটা নিয়ে ডিসক্রিপশানে আলোচনা করব। যেখানে বলে দিয়েছে ফর ওয়ালের চিহ্ন এ বি বিলংস টু এ এর মধ্যে, ঠিক আছে। তাহলে এর উপর স্টার প্রক্রিয়াটির জন্য একটি বিভাজন ছক তৈরি করি। প্রথম কথা হচ্ছে ছকটা তৈরি করতে বলেছে। এরপর বলছে ছক থেকে দেখায় যে স্টার একটি দ্বিপদ প্রক্রিয়া, এবং কি বলেছে, ছক প্রক্রিয়াটি এ সেটে বিনিময়যোগ্য। তাহলে আগে ছকটা তৈরি করি। আচ্ছা, এর মডের মানে কি, মডের মানে আমি বলবো একবারে সিম্পল ভাষাতে বলবো, এর থেকে সহজ ভাষা হতে পারে না। 1 2 3 4, 1 2 3 4, ওকে। তাহলে এটা এরকম করে যদি বলি আমি, তাহলে এখান থেকে, আচ্ছা এই হচ্ছে বিষয়। এবার দেখো আমি যদি এটাকে কি করব, এখানে স্টার দেব, কারণ অপারেশনটা আমার কি স্টার। এবার কি করব, দেখো এ স্টার বি মানে কত, এ আর বি এর গুণফল, যেটা মড 5। মড 5 মানে যখনই এদের গুণফল 5-এর থেকে যখন বেশি হয়ে যাবে,
সোজা কথা বোঝাচ্ছি, যত বেশি হয়ে যাবে, যদি 5 হয় তাহলে সেটা 0 হয়ে যাবে, যদি 6 হয় তাহলে 5 থেকে বিয়োগ করে দাও, যদি 7 হয় 5 থেকে বিয়োগ করো, কত হচ্ছে 7 থেকে 2, আর যদি হয়ে যায় 3, 9 যদি হয়ে যায় 4, আবার যদি 10 চলে এলো তাহলে 5-এর গুণিতক আবার 0, 11 যদি চলে আসে তাহলে 1 হচ্ছে, কারণ 5 2 10, তাহলে এটাকেই বোঝায় মড 5। দেখো আমি কোশ্চেন সলভ করতে করতে দেখাচ্ছি। দেখো 1 আর 1 গুণ করলে 1 হয়, 1 আর 2 গুণ করলে 2 হয়, কোনো সমস্যা নেই, 5-এর থেকে ছোট। 1 আর 3 গুণ করলে কত হয় 3 হয়। কেন গুণ করছি দেখো, অপারেশনটা a স্টার b, তাহলে কত হচ্ছে a ইন্টু b, 1 স্টার 4, তার মানে দেখো 1 স্টার 4 তার মানে কত 1.4, তার মানে কত 4, তাহলে এটা হচ্ছে 4, কোনো সমস্যা নেই। এখানে দেখো 2 স্টার 1 মানে 2, 2 স্টার 2 মানে কত 4, 2 স্টার 3, 2 স্টার 3, 2 স্টার 3, 2 ইন্টু 3 তার মানে কত 6, এটা তো 5-এর থেকে স্যার বড় হয়ে গেল। কত বড় হয়েছে, 1 বড় হয়েছে না, এখানে 1 বসাও। একই রকমভাবে 2 স্টার 4, তাহলে 2 স্টার 4 কত হয়েছে স্যার 8 হয়েছে, তাহলে 5-এর থেকে কত বড় 3 বড়, তাহলে এখানে 3 বসিয়ে দাও। এটাই হচ্ছে মড 5-এর মিনিং। আমি আরও আসছি, দেখো ক্লিয়ার হয়ে যাবে। 3 স্টার 1 মানে 3, 3 স্টার 2 মানে হচ্ছে 6, 6 মানে কত বললাম 1। আচ্ছা 3 স্টার 3 মানে 9, 9 5 থেকে বাদ দাও 4, 3 স্টার 4 তাহলে 3 স্টার 4, তাহলে এটা কত হচ্ছে, এটা হয়ে যায় 12। তাহলে তুমি বলবে স্যার 5 মাইনাস করতে হবে এখানে 7, 7টাও তো বড়, তাহলে এটা এখান থেকে 5 দাও 2, তার মানে সোজা কথাই 5-এর গুণিতক কত 10, 10 থেকে 2 বাদ দিলে এখানে 2। ক্লিয়ার। 4 স্টার 1 4, 4 স্টার 2 8, 8 মানে হচ্ছে 3, 4 স্টার 3 3 4 12, 12 মানে হচ্ছে 2, 4 স্টার কত হচ্ছে 4, তাহলে এখান থেকে দেখো 4, মাঝে মাঝে আমি করে দেখাচ্ছি, সবগুলো করা উচিত। 16, তাহলে কত বাদ দেবো, তুমি বলবে 5 বাদ দেন 11, আবার 5 বাদ দেন 6, আবার 5 বাদ দেন 1, তাহলে এত কিছু বাদ না দিয়ে ডিরেক্ট আমি 15 বাদ দিয়ে দিই, 5-এর গুণিতক তার মানে কত 1। তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে আমাদের বিভাজন ছকটা হয়ে গেছে, যেটা বোঝাতে চাইছি, হ্যাঁ। আর মড 5-এর মিনিং বুঝে গেছো, আমি থিওরি ক্লাসে কমপ্লিটলি করাবো এটা, হ্যাঁ, সেই জন্য বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এবার দেখো এই হচ্ছে আমাদের বিভাজন ছক, এটাকেই বলে বিভাজন ছক। তাহলে বিভাজন ছকের কাজ শেষ। নেক্সট বলেছে ছক থেকে দেখাতে হবে স্টার একটি দ্বিপদ প্রক্রিয়া। কি বলছে, স্টার একটি দ্বিপদ প্রক্রিয়া। দেখো এখানে কতগুলো এলিমেন্ট আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তার মানে এখানে দেখো কটা এলিমেন্ট আছে, 4টা, আর 4-এর উপর স্কোয়ার করে দাও, তাহলে কত আছে 16টা এলিমেন্ট। আর প্রত্যেকটা এলিমেন্ট দেখো, প্রত্যেকটা এলিমেন্ট, এই 16টা এলিমেন্টই কি এই এ সেটের মধ্যে আছে। দেখো প্রত্যেকটাই, কোনোটাই কিন্তু আলাদা নেই, 1 2 3 4-এর বাইরে নেই। তার মানে এখান থেকে বলতে পারবো স্টার প্রক্রিয়াটি একটা কি দ্বিপদ প্রক্রিয়া। ঠিক আছে, তার মানে 16টি এলিমেন্ট এবং প্রত্যেকটি, তাহলে লিখে দিই বিভাজন ছকে প্রত্যেকটি এলিমেন্ট, প্রত্যেকটি পদ এ সেটের মধ্যে, এ সেটের কি হচ্ছে মধ্যে, তাহলে প্রত্যেকটি পদ হচ্ছে এ সেটের মধ্যে। অতএব স্টার প্রক্রিয়াটি একটি দ্বিপদ প্রক্রিয়া। তাহলে এটা কি হয়ে গেল আমাদের দ্বিপদ প্রক্রিয়া। এখন তাহলে দ্বিপদ প্রক্রিয়া কখন হতো না, যখন এদের মধ্যে কোনোটা এই সেটের মধ্যে না থাকতো। এবার দেখো এটা ওর ডায়াগোনাল, এটা ওর ডায়াগোনাল মুখ্য কর্ণ, বুঝতে পেরেছো, যেটা স্টার করেছি মুখ্য কর্ণ। কীরকমভাবে দেখাবো, দেখো এরকম করে মুখ্য কর্ণ, এটা মুখ্য কর্ণ, এই বরাবর এরকম করে ভাবো। তুমি যদি এরকম করে রাখো, দেখো তো একটা আর এটা, এখানে 2 2 3 3 1 1 4 4 3 3 2 2, দেখো প্রত্যেকটা একে উপরের উল্টোটা দেখতে পাচ্ছি। তার মানে এটা মুখ্য কর্ণ বরাবর প্রতিসম। বিভাজন ছকটি কি মুখ্য কর্ণ বরাবর প্রতিসম, তার মানে কি বলবো, এটা স্টার প্রক্রিয়াটি বিযোগ্য। ক্লিয়ার। তাহলে এখানে লিখে দেব যে 2 নম্বর দিয়ে বা স্টার দিয়ে এই দিয়ে লিখি, এর পরের অংশ এটা অবশ্যই, হ্যাঁ। তাহলে বলবো ছকটি বা বিভাজন ছকটি
মুখ্য কর্ণ বরাবর প্রতিসম বা সিমেট্রিক বলা হয়, ঠিক আছে। অতএব স্টার প্রক্রিয়াটি কি হয়ে গেল আমাদের তাহলে? মুখ্য কর্ণ বরাবর প্রতিসম, তার মানে স্টার প্রক্রিয়াটি আমাদের এরকম বলতে পারি আমরা। হ্যাঁ, স্টার প্রক্রিয়াটি বিনিময় যোগ্য। হ্যাঁ, বিনিময়যোগ্য। তাহলে আমার যে কোশ্চেনটা সলভ করানোর বিষয় ছিল সেটা তো আমি সলভ করিয়ে দিলাম তোমাদেরকে। বুঝতে পেরেছো কি না বলো? যারা বুঝতে পারোনি তারা কমেন্ট সেকশানে জানাবে কিন্তু, ঠিক আছে। আমি চেষ্টা করব তোমাদেরকে আরও ভালোভাবে বোঝানোর। চলো পরের কোশ্চেনটা নিব, দিয়ে আজকের ক্লাসটা শেষ করবো। তো স্টুডেন্ট দেখো, পরের কোশ্চেনটা হচ্ছে অবশ্যই ত্রিকোণমিতির থেকে আছে, ত্রিকোণমিতির বিপরীত ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন থেকে। এটা কি করতে বলেছে? আমাকে সমাধান করতে বলেছে। তার মানে কার মান বের করতে বলেছে? এক্স এর মান বের করতে বলেছে। চলো দেখি কিভাবে এক্স এর মান বের করি আমরা। দেখো এটা দেখো, ট্যান ইনভার্স এ প্লাস ট্যান ইনভার্স বি। তাহলে ট্যান ইনভার্স এ এরকম করে লিখি, ট্যান ইনভার্স এ প্লাস ট্যান ইনভার্স বি এর ফর্মুলা কেউ বলতে পারবে? তাহলে ট্যান ইনভার্স এ, অবশ্যই ভিডিও পজ করে আগে মুখে মুখে বলো, 1 মাইনাস এ বি। আমরা সকলে জানি এই ফর্মুলাটাকে কাজে লাগাবো। তাহলে এটাকে যদি কাজে লাগাই তাহলে ট্যান ইনভার্স এ, সেকেন্ড ব্র্যাকেট নেব, এক্স প্লাস 1 প্লাস এক্স মাইনাস 1, এখানে 1 মাইনাস এক্স প্লাস 1 এক্স মাইনাস 1। এটা ট্যান ইনভার্স 8/31। আচ্ছা বলো তো, দুই দিক থেকে ট্যান ইনভার্স ক্যান্সেল করে দিই। তাহলে করে দিলাম, -1 + 1 কেটে গেল, তাহলে এক্স আর এক্স যোগ করলে 2x, 1 মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে x স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। এখানে 8/31। ক্লিয়ার হয়েছে কিনা বলো? নিশ্চিত রূপে ক্লিয়ার হয়েছে। 2 একে 2, 4। তাহলে এখান থেকে x/1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 1, তার মানে 4/31। কোনাগুনি গুণ করো, এটার সাথে এটার গুণ করলে 31x, এটার সাথে এটার গুণ করলে দেখো এটা -4x স্কোয়ার, আর এটা দেখো 1 আর 1 2 হচ্ছে, তাহলে 4 2 কত হচ্ছে? 8। তাহলে এগুলোকে এইদিকে নিয়ে আসো, তাহলে 4x স্কোয়ার হয়ে গেল, 31x হয়ে গেল, প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেল। দেখো 4 8 32, আর 32কে যদি ভাঙি তাহলে 32 1 32, তাহলে এটাকে এরকম করে লিখছি, 4x স্কোয়ার প্লাস 32x মাইনাস এক্স মাইনাস 8। এটা করতে পারবো নিশ্চিত রূপে, বুঝতে পেরেছো আশা করি। ঠিক আছে, এবারে দেখো এখান থেকে কিছু কমন যাচ্ছে। কি কমন যাচ্ছে? এই দুটো থেকে 4x কমন যাচ্ছে, তাহলে x প্লাস 8। এখান থেকে -1 কমন যাচ্ছে, x প্লাস 8, তাহলে 0 হলো। তাহলে এইটুকুটা আর এইটুকুটা সেম, তাহলে x প্লাস 8 কমন নিলাম। ক্লিয়ার? আর এখান থেকে 4x মাইনাস 1 কমন নিলাম। দ্যাট মিন্স x প্লাস 8 ইকুয়াল টু 0 আর x ইকুয়াল টু -8। এখান থেকে 4x মাইনাস 1 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 1/4 লিখে দেবো। অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 8, x ইকুয়াল টু -8 বলেছে, আর এটা 1/4। সো আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, এই ছিল কোশ্চেন। সো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সো তোমাদের প্রিয় ছাত্রছাত্রী সকলকে আমি বলবো, তোমরা আমাকে দাদা বলো বা স্যার বলো, তোমাদের সকলকে বলবো চ্যানেলটার সঙ্গে থেকেও, পাশে থেকেও। অনেক এরকম ইম্পর্টেন্স ভিডিও আসতে চলেছে, তোমাদের সঙ্গে অনেক জমিয়ে আড্ডা হবে, গল্প হবে, পড়াশোনাও হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।